2027 সালে যে সমস্ত প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোল বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে বাড়িমণ্ডল এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে, সেটা তো আগেই বলে দিয়েছি। এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব যে বায়ুমণ্ডল থেকে 2 নম্বরের, 3 নম্বরের এবং 5 নম্বরের কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে তোমাদের ফাইনাল এক্সামে, তার সঙ্গে সঙ্গে সেকেন্ড ইউনিট টেস্টে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। প্রথমে 2 নম্বরের আলোচনা করব, তারপরে 3 নম্বরের, তারপরে 5 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি দেখে যাও শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে, তাহলে অবশ্যই তোমরা লিখে আসতে পারবে এবং এই প্রশ্নগুলোই কমন পাবে। ঠিক আছে, ভিডিওটা দেখো স্কিপ না করে। দেখো, প্রথম প্রশ্ন, জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অনেকবার মাধ্যমিক পরীক্ষায় এসেছে। প্রশ্নটা উত্তর এমনভাবে দিতে হবে যে প্রথমে তুমি জেট বায়ু কাকে বলে লিখবে। যেমন সব থেকে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে 9 থেকে 12 কিমি উচ্চতায় তীব্র গতিসম্পন্ন ঘন্টায় 100 থেকে 400 কিমি সরু সাপের মতো আঁকাবাঁকা সংকীর্ণ বায়ুপ্রবাহকে জেট বায়ু বলে। সংজ্ঞা তো হয়ে গেল। সংজ্ঞা হয়ে যাওয়ার পরে তোমাকে লিখতে হবে দুটো বৈশিষ্ট্য, তাছাড়া 2 মার্কস দেবে না। এই বায়ু, জেট বায়ু কি? এই বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে তীব্র গতিতে আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়, আর এই যে আঁকাবাঁকা পথে প্রবাহিত হচ্ছে একেই বলা হয় রসভি তরঙ্গ। আর এই জেট বায়ুর জন্য কি হয়, শীতকালে এই জেট বায়ু গতিবেগ গ্রীষ্মকালের তুলনায় অনেক বেশি থাকে। আর এই জেট বায়ুর জন্যই, অর্থাৎ পৃথিবীতে জেট বায়ু সাধারণভাবে দুটো হয়। ঠিক আছে, উপক্রান্তীয় পশ্চিমা জেট আর মেরু জেট। এই যে যেটা দেখছো যাচ্ছে সর্পিল আকারে পশ্চিম থেকে পূর্ব দিকে, এটা হলো মেরু জেট। আর ঠিক তার নিচে যেটা যাচ্ছে এইটা হলো উপক্রান্তীয় পশ্চিমা জেট। এটা মেরু জেট ব্লুটা, আর অরেঞ্জ কালারটা হলো উপক্রান্তীয় পশ্চিমা জেট। এই যে দুটো জেট পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, এই জেট বায়ুর জন্য সারা পৃথিবীতে জলবায়ুর ওপরও অনেক প্রভাব হয়। যেমন ভারতের যে জলবায়ু, সেই জলবায়ুকে নিয়ন্ত্রণ করে বর্ষাকালীন জলবায়ু, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে নিয়ন্ত্রণ করে পূবালি জেট বায়ু। আর শীতকালীন যে মৌসুমী বায়ু আসতে সাহায্য করে পশ্চিমা জেট বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে আসতে সাহায্য করে পূবালি জেট বায়ু, আর উত্তর পূর্ব মৌসুমী বায়ুকে আসতে সাহায্য করে পশ্চিমী উপক্রান্তীয় জেট বায়ু। তাহলে এই রকম প্রশ্নের উত্তর যদি করো তবেই কিন্তু 2 মার্কস পাবে। সংজ্ঞা, দুটো বৈশিষ্ট্য, উদাহরণ আর খুব দ্রুততার সঙ্গে একটা ছবি, তবেই 2 মার্কস কিন্তু তোমরা পাবে মাধ্যমিকে। ঠিক আছে, এরপরে প্রশ্ন দিতে পারে চিনুক কি? চিনুক একটা উষ্ণ বায়ু যেটা আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়। এটি কি করে? বরফকে গলিয়ে দেয়। রকি পার্বত্য অঞ্চলে যে বরফ আছে সেটা গলিয়ে দেয়। ঠিক আছে, বলে দিলে উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু একটা চিনুক। তারপরে অবশ্যই দুটো বৈশিষ্ট্য দিতে হবে, যে এই রকি পর্বতের বিপরীত ঢালে নেমে আসার সময় সংনমিত দ্রুত উত্তপ্ত হয়, যার ফলে উত্তপ্ত হওয়ার কারণে যে রকি পার্বত্য অঞ্চলে যে বরফ আছে সেটাকে গলিয়ে দেয়। তাই এটাকে আমেরিকার যে রেড ইন্ডিয়ানরা আছে তাকে কি নাম দিয়েছে? তুষার ভক্ষক নাম দিয়েছে। উদাহরণ যদি বলো, যে বসন্তকালে কানাডা যুক্তরাষ্ট্রের পেইরি তৃণভূমি অঞ্চলে চিনুক বায়ু প্রবাহিত হয়। তাহলে চিনুক শুধুমাত্র উষ্ণ শুষ্ক শীতল বায়ু, রকি পার্বত্য অঞ্চলে বরফ গলিয়ে দেয়, এইটুকু লিখলে হবে না। তার সঙ্গে সঙ্গে দুটো বৈশিষ্ট্য তোমাকে উল্লেখ করতে হবে, আর কোন সময় তীব্রতর হয় সেটা উল্লেখ করতে হবে, তবেই কিন্তু 2 মার্কস তোমরা পাবে। খাতার ইমপ্রেশন স্যারের ভালো হবে, স্যারের ওপর ভালো হবে। ঠিক আছে, এরপরে 3 নম্বর প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ কাকে বলে? আমরা সাধারণভাবে জানি যত উচ্চতা বাড়ে উষ্ণতা কমতে থাকে, যেটাকে বলা হয় NLR, নর্মাল ল্যাপস রেট। কত করে কমে? 6.5 ডিগ্রি প্রতি কিমিতে। যত উচ্চতা বাড়বে তত 6.5 করে ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকবে। কিন্তু কোনো কোনো সময় যখন দীর্ঘ শীতের রাত্রি হয়
ঠিক আছে, মেঘমুক্ত রাত হয়, তখন কি হয় যে এই উপত্যকার এই অংশের যে শীতল বায়ু আছে, ঠিক আছে, এই উপত্যকায় শীতল বায়ু প্রচুর পরিমাণে হাজির হয়ে যায়, আর এইখানকার যে উষ্ণ বায়ু আছে ওপর দিকে উঠতে থাকে হালকা বলে। তাহলে এবার চিন্তা করো যে উপত্যকার উষ্ণ বায়ু ওপর দিকে উঠে যাচ্ছে, আর উপত্যকার ওপরের যে শীতল বায়ু আছে সেইটা ধীরে ধীরে নিচের দিকে নামছে, তাহলে নিচের দিকে বেশি ঠান্ডা হবে। দেখো এইখানে 3 ডিগ্রি উপত্যকার নিচে, আর যত উপরে যাচ্ছি কত হচ্ছে, ওপরে হয়ে গেল 7 ডিগ্রি, তাহলে উষ্ণতা নিশ্চয়ই বাড়ছে। আর উষ্ণতা বাড়ছে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে, এইটাই হলো বৈপরীত্য উত্তাপ। ঠিক আছে, এইটাকেই বলা হয় কি বৈপরীত্য উত্তাপ। সাধারণভাবে কিন্তু বৈপরীত্য উত্তাপ হয় না, সাধারণভাবে কি 6.5 ডিগ্রি করে কমতে থাকে, কিন্তু এখানে উষ্ণতা বাড়ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, এইটাকেই বলা হয় বৈপরীত্য উত্তাপ। রাত্রিবেলা কি হয়, পার্বত্য উপত্যকায় ক্যাটাবেটিক বায়ু, এই যে উপর দিক থেকে যে বায়ুটা নামছে নিচের দিক থেকে প্রচন্ড শীতল বায়ু, এটাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। ঠিক আছে, তাই এই ক্যাটাবেটিক বায়ুর জন্য বৈপরীত্য উত্তাপ তৈরি হয়। এর ফলে কি হয়, এই যে পার্বত্য অঞ্চলের এই উপত্যকা বরাবর কি হয়, যে রাতের বেলায় ঢালবে নেমে আসে ক্যাটাবেটিক বায়ুর প্রভাবে উপত্যকা তলদেশে বৈপরীত্য উত্তাপ ঘটে, এখানে তুষারপাত হয়, মানুষের দাঁতে কটকট শব্দ হয়, এই হিসাবে মনে রাখবে যে ক্যাটাবেটিক বায়ু। ঠিক আছে, কি হয়, সাধারণভাবে তোমাদের প্রথমে সংজ্ঞা লিখতে হবে যে সাধারণ নিয়ম অনুযায়ী ট্রপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পাওয়ার কথা, কিন্তু বিশেষ পরিস্থিতি যখন তৈরি হয় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস না পেলে তখন সেটাকে বলা হয় কি বৈপরীত্য উত্তাপ। উষ্ণতা হ্রাস না পেয়ে বৃদ্ধি পেলে তাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। কখন হয়, মেঘমুক্ত শান্ত রাতে, শুষ্ক বায়ু, দীর্ঘ শীতের রাতে, পাহাড়ি উপত্যকায় এটি সবচেয়ে বেশি ভালো সৃষ্টি হয়। এর ফলে পার্বত্য উপত্যকা তলদেশে ঘন কুয়াশা তৈরি হয় এবং শীতল বাতাসও জমা হয়। ঠিক আছে, এরপরে আমরা দেখব আপেক্ষিক আর্দ্রতা কি। ধরে নাও আপেক্ষিক আর্দ্রতা হলো তোমার পাশে যদি একটা বোতল থাকে আর সেই বোতলটা যদি হাফ ফিল থাকে, অর্থাৎ জল হাফ থাকে, হাফ ভর্তি থাকে, তাহলে বোতলটা সম্পৃক্ত নয়। ঠিক আছে, বোতলটা যদি পূর্ণ থাকতো জলে তাহলে বোতলটা সম্পৃক্ত। তাহলে ধরে নাও বোতলটার মতোই এই বোতলটার মতোই এইটা একটা ধরে নাও বালতির মতো এঁকে দিই। ঠিক আছে, এর ভেতরে যদি সম্পূর্ণ জল ভর্তি থাকে তাহলে এটা সম্পৃক্ত সম্পৃক্ত আর আরেকটা আঁকছি আমি, এইটা হয়ে আছে কি অসম্পৃক্ত, অনেকটা এখনো ধরতে বাকি আছে। তাহলে ধরে নাও বায়ুও সেই রকম একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, এইটাই আপেক্ষিক আর্দ্রতা 100%, অর্থাৎ সম্পৃক্ত হয়ে গেছে বলে এইটাকে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা 100%। আর এটা হাফ ভর্তি আছে বলে এইটা 50%। তার মানে কি, যে একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু নির্দিষ্ট উষ্ণতা একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। ঠিক আছে, ধারণ করতে পারে। এবার যতটা ধারণ করতে পারবে আর যতটা আছে জলীয় বাষ্প, এই দুইয়ের অনুপাতকে কি বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। এখানে আপেক্ষিক আর্দ্রতার সূত্রটা দেখে নাও, যে নির্দিষ্ট আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের ভর আর ওই উষ্ণতায় আয়তনের বায়ুকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর, অর্থাৎ এইখানে 50% আছে, মানে কি 50% আছে, মোটামুটি 50% আছে, অর্থাৎ 100 ধরবে, জল ধরবে 100, আছে কত 50, আর এখনো ধরবে কত 50, তাহলে ধরতে পারবে জলীয় বাষ্প 100 আর আছে কত 50, তাহলে ধরতে পারবে 100 আর আছে 50, এই দুটোর অনুপাতকে বলা হয় কি আপেক্ষিক আর্দ্রতা। যখন বায়ু সম্পৃক্ত হয়ে যায় তখন আপেক্ষিক আর্দ্রতা 100% হয়, আর যখন অসম্পৃক্ত থাকে তখন 100% থাকে না। আর এটাও মনে রাখবে যে যখন বৃষ্টি হয় তখন কি হয়, তখন জলীয় বাষ্প বাতাসে একেবারে সম্পৃক্ত থাকে, তখন আপেক্ষিক আর্দ্রতা কত হয় 100% হয়। তাহলে কোন এককে ধরা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা 100%, অর্থাৎ শতাংশে ধরা হচ্ছে। বোঝা গেছে? তাহলে এটা বুঝে নিলে কি জিনিসটা। আর অবশ্যই সংজ্ঞা লিখবে না, অবশ্যই সূত্রটা লিখতে হবে, আর তার সঙ্গে সঙ্গে এটি শতকরা এককে প্রকাশ করা হয়। আর উষ্ণতা যদি বাড়ে, যদি কোনো একটা জায়গায় উষ্ণতা বাড়ে
তাহলে উষ্ণতা বাড়লে বায়ু কি হয়ে যাবে, বায়ুটা ছড়িয়ে যাবে, বায়ুটা ছড়িয়ে যাওয়ার কারণে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে। তাই উষ্ণ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কি হবে, কম, আর শীতল বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি। ভোরের দিকে আপেক্ষিক আর্দ্রতা বেশি হয়, তার কারণ বায়ু ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে, তাই আপেক্ষিক আর্দ্রতা বেশি। আর দুপুর 2টোর সময় উষ্ণতা বেশি থাকে বলে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে। বোঝা গেছে? বেশ, নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝায়? নিরপেক্ষ আর্দ্রতা বলতে বোঝায় এমন একটা অবস্থা যেখানে জলীয় বাষ্প বায়ুতে কতটা আছে, কত গ্রাম আছে একটা আয়তনে, অর্থাৎ আয়তনে একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটা জলীয় বাষ্প আছে, যতটা ওজনে জলীয় বাষ্প আছে, তাকেই বলা হয় কি, নিরপেক্ষ আর্দ্রতা, পরম আর্দ্রতা বা অ্যাবসলিউট হিউমিডিটি। এটা কোন এককে প্রকাশ করা যায়? অবশ্যই মনে রাখবে, গ্রাম প্লাস ঘনমিটার এককে প্রকাশ করা হয়। ঠিক আছে, বায়ুর উষ্ণতা পরিবর্তিত হলেও যদি বায়ুতে নতুন জলীয় বাষ্প যোগ বা বিয়োগ না হয় তবে এর কোনো পরিবর্তন ঘটে না, এইটা মনে রাখবে। অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটা জলীয় বাষ্প আছে সেইটাই হলো নিরপেক্ষ আর্দ্রতা। এরপর আছে কার্যকরী সৌর বিকিরণ। কার্যকরী সৌর বিকিরণ বলতে বোঝায় সূর্য থেকে যে সূর্যের আলোটা আসে পৃথিবীতে, মাত্র 66% আমাদের ভূপৃষ্ঠকে গরম করে, এইটাকেই বলা হয় কার্যকরী সৌর বিকিরণ। মেঘমুক্ত পরিষ্কার আকাশে বাতাসে যদি ধূলিকণা কম থাকে তখন এই কার্যকরী সৌর বিকিরণ সব থেকে বেশি হয়, ঠিক আছে। আর 34% ভূপৃষ্ঠকে গরম না করে ফিরে যায়, আবার মহাশূন্যে কোনো রকম ভূপৃষ্ঠকে গরম করে না, সেটাকে বলা হয় অ্যালবেডো। অর্থাৎ কার্যকরী সৌর বিকিরণ বা ইনসোলেশন হলো 66% আর অ্যালবেডো হলো 34%। বোঝা গেছে? উদ্ভিদ সমৃদ্ধ এলাকায় কার্যকরী সৌর বিকিরণ কম হবে, বরফ আবৃত এলাকায় কার্যকরী সৌর বিকিরণ কম হবে। যেখানে উদ্ভিদের আবরণ বেশি, যেখানে বরফ আচ্ছাদিত, সেইখানে অ্যালবেডো বেশি হবে, ঠিক আছে, সেখানে অ্যালবেডো বেশি হবে। এরপরে শিশিরাঙ্ক বলতে কি বোঝায়? শিশিরাঙ্ক হলো এমন একটা অবস্থা যেখানে বায়ু সম্পৃক্ত হয়ে যায়, ধীরে ধীরে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হতে শুরু করে, সেই অবস্থাকে বলা হয় শিশিরাঙ্ক। আর সেই অবস্থা হলো নির্দিষ্ট উষ্ণতাকে বোঝায়, অর্থাৎ যে উষ্ণতায় জলীয় বাষ্প ঘনীভূত হতে শুরু করে তাকেই বলা হয় শিশিরাঙ্ক উষ্ণতা। অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা শিশিরাঙ্ক উষ্ণতায় 100% হয়। প্রথমে সংজ্ঞা লিখবে, তারপরে দুটো বৈশিষ্ট্য যেটা বললাম সেটাও লিখে দেবে। শিশিরাঙ্ক উষ্ণতায় পৌঁছানোর পরেই জলীয় বাষ্প ঘনীভূত শিশির, কুয়াশা, মেঘে পরিণত হয়। শিশিরাঙ্ক সর্বদা কি হয়, বায়ুর সমকালীন উষ্ণতার সমান বা কম হয়, ঠিক আছে। বায়ুর যে উষ্ণতা আছে সমকালীন সাধারণভাবে যেটা থাকে তার থেকে সমান হতে পারে বা কম হতে পারে। যদি কোনো রাতে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে নামলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হয়, তবে 10 ডিগ্রি হলো সেই বায়ুর শিশিরাঙ্ক উষ্ণতা। এরপরে লাস্ট 2 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 8টা 2 নম্বরের প্রশ্ন দিয়েছিলাম, তার মধ্যে 7টা হয়ে গেল আর 8 নম্বর দিয়েছে। 8 নম্বরটা তো একটু আগেই বললাম যে অ্যালবেডো বলতে কি বোঝায়। অ্যালবেডো বলতে বোঝায় যে সূর্য থেকে আগত সৌরশক্তির 100%-র মধ্যে 66% ভূপৃষ্ঠকে গরম করে আর বাকি 34% বরফ ভূপৃষ্ঠ বায়ুমণ্ডল থেকে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, এটাকেই বলা হয় কি, অ্যালবেডো। বোঝা গেছে? যেখানে বরফ আছে, যেখানে অরণ্য সমৃদ্ধ অঞ্চল আছে, সেই জায়গায় অ্যালবেডোর পরিমাণ সব থেকে বেশি। তাই উদাহরণে দেবে টাটকা বরফাবৃত অঞ্চলে অ্যালবেডোর পরিমাণ বেশি। অর্থাৎ এই যে এইখানে একটা ছবি দেওয়া আছে যে এইখানে কোনো বরফ নেই, এই জায়গাতে কোনো বরফ নেই, তাই এইখানে অ্যালবেডোর পরিমাণ খুবই কম। আর এইখানে বরফ আছে বলে বেশিরভাগটাই রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে। এই যে তীরটা দেখেই বুঝতে পারছো যে রিফ্লেক্ট হয়ে ফিরে যাচ্ছে। আর এখানে মোটা তীরটা মানে কি, ভূপৃষ্ঠ গরম হচ্ছে, ঠিক আছে। এইটাই হলো আমাদের 8টা 2 নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডল থেকে, যেটা অবশ্যই ফাইনাল পরীক্ষা এবং তোমাদের যে ইউনিট টেস্ট হবে তার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। এইগুলো পড়ে নাও। আর অবশ্যই যে কোনো 2 নম্বরের প্রশ্নে বৈশিষ্ট্য, সংজ্ঞা আর ছবি যদি আঁকা যায় অবশ্যই ছবিও আঁকবে। বায়ুমণ্ডল থেকে 3 নম্বরের প্রশ্ন কি কি আসতে পারে
সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন তোমরা অবশ্যই পড়বে যে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। অবশ্যই ছবি এঁকে পার্থক্যগুলো তোমরা লিখবে। সাধারণভাবে যখন সমুদ্রবায়ু প্রবাহিত হয় তখন হয় দিনের বেলা। ঠিক আছে, এইখানে দুটো ছবি আঁকা আছে, দেখো। এই যে সমুদ্রবায়ু প্রবাহিত হচ্ছে, সূর্য যখন উঠছে তখন স্থলভাগে প্রচণ্ড গরম হয়ে যায়। স্থলভাগ গরম হওয়ার কারণে স্থলভাগ হয়ে যায় নিম্নচাপ, লো প্রেশার। আর জলভাগ তত তাড়াতাড়ি গরম না হয়ে যাওয়ার জন্য কি হয়, হাই প্রেশার বা উচ্চচাপ। সেই কারণে জলভাগ থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে যাচ্ছে দিনের বেলা। এটাকেই বলা হয় কি, এটাকেই বলা হয় সমুদ্রবায়ু। এই সমুদ্রবায়ু দিনের বেলায় প্রবাহিত হয় আর বিকেল বা সন্ধ্যার দিকে সব থেকে বেশি তীব্রতর হয়। ঠিক আছে, তার গতিবেগ বাড়ে। সমুদ্রবায়ুর জন্য বৃষ্টিপাত হয় স্থলভাগে, কারণ জলীয় বাষ্প নিয়ে আসতে পারে। ঠিক আছে, এটা হলো সমুদ্রবায়ু। আর রাত্রিবেলায় কি হয়, স্থলভাগ যে দিনের বেলায় গরম হয়ে গেছিল দ্রুততার সঙ্গে, রাত্রিবেলা তত তাড়াতাড়ি রাত্রিবেলায় আর সমুদ্রবায়ু হয়ে যাওয়ার পরে স্থলবায়ুটা কি, স্থলবায়ুটা হলো দিনের বেলায় স্থলভাগ যে দ্রুততার সঙ্গে গরম হয়ে গেছিল সেইটা এতটাই তাপ বিকিরণ করে দেবে যে প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে স্থলভাগ, তার জন্য হয়ে যাবে উচ্চচাপ স্থলভাগে। আর সমুদ্র যেহেতু ধীরে ধীরে গরম হয়েছিল, ধীরে ধীরে ঠান্ডা হয়েছিল, সমুদ্রের জল অনেকটা সময় তাপ ধরেও রাখবে, সেই কারণে হয়ে যাবে উষ্ণ জল, আর এটা হয়ে যাবে নিম্নচাপ। এর ফলে যত রাত বাড়তে থাকবে তত স্থলভাগ থেকে বায়ু সমুদ্রের দিকে চলে যাবে। এই যে সমুদ্রের দিকে যাচ্ছে বায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে, এইটাই হলো স্থলবায়ু। স্থলবায়ুর যে তীব্রতা কখন বৃদ্ধি পায়, ভোরবেলায়। ঠিক আছে, এই স্থলবায়ুর জন্য কোনো বৃষ্টিপাত হয় না। বোঝা গেছে? এটাই হলো স্থলবায়ু আর সমুদ্রবায়ুর পার্থক্য। অবশ্যই ছবি আঁকবে, এখানে চাঁদ এঁকে দেবে, চাঁদ আঁকার পর এখানে স্থলভাগ আঁকবে, আর এটা সমুদ্র এঁকে দেবে, এটা সমুদ্র। ঠিক আছে, সমুদ্র হয়ে যাবে নিম্নচাপ এল দিয়ে দেবে, আর স্থলভাগ হয়ে যাবে উচ্চচাপ এইচ দিয়ে দেবে, তাহলেই হবে। এইখানেও সেম, এল এইচ দেওয়ার পরে স্থলভাগ সমুদ্র আঁকবে, কন্ডিশন শুধু রিভার্স হয়ে যাবে। ঠিক আছে, এবার পার্থক্যে কি লিখেছে দেখো। পার্থক্যে লিখেছে যে সময়কাল, সমুদ্রবায়ু কখন প্রবাহিত হয়, সমুদ্রবায়ু প্রবাহিত হয় দিনের বেলায়, আর বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে তীব্রতা বাড়তে থাকে। আর স্থলবায়ু কখন হয়, রাতে বা ভোরের দিকে প্রবলভাবে প্রবাহিত হয়। উৎপত্তি বললাম যে দিনের বেলায় স্থলভাগ জলভাগের চেয়ে দ্রুততার সঙ্গে গরম হয়ে নিম্নচাপ তৈরি করে। আর স্থলবায়ুর ক্ষেত্রে কি হয়, রাতে স্থলভাগ দ্রুত ঠান্ডা হয়ে উচ্চচাপ যুক্ত হলে ওই বায়ুর সৃষ্টি হয়। ঠিক আছে, অর্থাৎ স্থলভাগ থেকে বায়ু জলভাগের দিকে যায়। বৈশিষ্ট্য আর্দ্রতার ক্ষেত্রে সমুদ্রবায়ু প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে, আবহাওয়া আরামদায়ক করে, বৃষ্টিপাত হয়। কিন্তু স্থলবায়ু স্থলভাগের উপর দিয়ে যাওয়ায় জলীয় বাষ্প থাকে না বলে এটা শুষ্ক প্রকৃতির। ঠিক আছে, ভারতের দীঘা, পুরী, মুম্বাইয়ের মতো উপকূলীয় অঞ্চলে বিকেল বেলায় সমুদ্রবায়ুর প্রভাবে মনোরম আবহাওয়া বিরাজ করে। তাহলে এতগুলো বিষয় সঠিকভাবে উপস্থাপন করলে তবেই তোমার খাতার ওপর স্যারের একটা দৃষ্টিভঙ্গি বদলাবে, ইমপ্রেশন ভালো হবে, আর তুমি 3 মার্কসও পাবে। অবশ্যই ছবি আঁকতেই হবে তোমাকে। এরপরে আছে, দিয়েছিলাম আয়ন বায়ু, পশ্চিমা বায়ু। দ্বিতীয় প্রশ্ন 3 নম্বরের, আয়ন বায়ু ও পশ্চিমা বায়ু। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু। আয়ন বায়ু সাধারণভাবে মনে রাখবে যে এখানে এই ছবিটা এঁকে দেবে, দেখাই ছবিটা, এই যে ছবিটা দেখো, আয়ন বায়ু হলো এইটা। তাহলে আয়ন বায়ু কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, আয়ন বায়ু যাচ্ছে আয়ন বায়ু যাচ্ছে পূর্ব দিক থেকে, আর পশ্চিমা বায়ু যাচ্ছে কোন দিক থেকে, পশ্চিম দিক থেকে। তাহলে এইটা একটা পার্থক্য, আয়ন বায়ু সর্বদা পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, আর পশ্চিমা বায়ু সর্বদা পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। তাহলে ধরে নাও এইটা আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে কোন দিকে,
সব থেকে প্রথমে ধাক্কা লাগবে, তাহলে এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। তাহলে আয়ন বায়ু কি করবে, পূর্ব দিকে কোন একটা দেশের ধাক্কা লাগবে, তাহলে পূর্ব দিকে বৃষ্টিপাত হবে আর পশ্চিম দিকে বৃষ্টিপাত হবে না। অর্থাৎ এইটা একটা দেশ, এই দেশের কোন দিকে ধাক্কা লাগবে, বায়ু পূর্ব দিকে ধাক্কা লেগে বৃষ্টিপাত হবে পূর্ব দিকে, আর পশ্চিম দিকে বৃষ্টিপাত না হয়ে মরুভূমি তৈরি করবে। কার জন্য, আয়ন বায়ুর জন্য। আর পশ্চিম বায়ুর ক্ষেত্রে ঠিক তার উল্টো হবে। উল্টোটা কি, যে পশ্চিম বায়ুর জন্য কোন দিকে ধাক্কা লাগবে, বায়ু ধাক্কা লাগবে পশ্চিম দিকে, মহাদেশের পশ্চিম দিকে ধাক্কা লাগবে, যার ফলে পশ্চিম দিকে বৃষ্টি হলেও পূর্ব দিকে বৃষ্টি হবে না। তাই পশ্চিম বায়ুর জন্য মহাদেশের পশ্চিম দিকে বৃষ্টি হয় আর পূর্ব দিকে মরুভূমি সৃষ্টি করে। ঠিক আছে, এই দুটো হলো মেন পার্থক্য। এই ছবিটা আঁকবে। ঠিক আছে, আয়ন বায়ু ক ধরনের, উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। আর পশ্চিমা বায়ু কি কি আছে, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু আর উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যাচ্ছে মকরী উচ্চচাপ বলয় থেকে, উত্তর পূর্ব আয়ন বায়ু যাচ্ছে কর্কটী উচ্চচাপ বলয় থেকে। আর দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু যাচ্ছে কর্কটী উচ্চচাপ বলয় থেকে, মকরী উচ্চচাপ বলয় থেকে যাচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এবার দেখো পার্থক্যে কোন কোন বিষয়গুলো উল্লেখ করে বেশি করে আলোচনা করবে। দেখো এখানে একটা ভালো করে মনে রাখবে, আগে বলে নি। কোন দিকে যাচ্ছে সেটা আগে দেখো, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যাচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, উত্তর পূর্ব আয়ন বায়ু। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোথায় যাচ্ছে, সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে, কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে। এইটাও মনে রাখতে হবে, পার্থক্যে দেবে। আর মরুভূমি কোন দিকে কোথায় তৈরি হচ্ছে সেটাও মনে রাখবে। বোঝা গেছে? তাহলে তো বিষয়টা বোঝা গেল, ক্লিয়ার হয়ে গেল। এই যে এখানে প্রথম প্রবাহের অঞ্চল দিয়েছে, প্রবাহের অঞ্চল উভয় গোলার্ধে কর্কটীয় মকর উচ্চচাপ বলয় থেকে যাচ্ছে, পশ্চিমা বায়ু সেম কর্কটীয় মকর উচ্চচাপ বলয়ের দিকে যাচ্ছে। ঠিক আছে, কোথায় যাচ্ছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যাচ্ছে আয়ন বায়ু, আর পশ্চিমা বায়ু যাচ্ছে উপমেরু দেশীয়, কুমেরু এবং সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে। প্রবাহের দিক উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ নাম অনুসারে বলবে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক আর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক। আর পশ্চিমা বায়ু কি দিক থেকে আসবে, দক্ষিণ পশ্চিম দিক থেকে, আর দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম দিক থেকে। বৃষ্টিপাত, আয়ন বায়ুর জন্য মহাদেশগুলি পূর্ব উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পশ্চিম উপকূলে বৃষ্টি না হয়ে মরুভূমি সৃষ্টি হয়। আর পশ্চিমা বায়ুর ক্ষেত্রে মহাদেশগুলির পশ্চিম উপকূলে সারা বছর ধরে বৃষ্টিপাত হলেও পূর্ব উপকূলে বৃষ্টিপাত হয় না। ঠিক আছে, আয়ন বায়ুর প্রভাবে সাহারা মরুভূমি এবং পশ্চিম বায়ুর প্রভাবে পশ্চিম ইউরোপীয় জলবায়ু প্রভাবিত হয়। তাহলে আরেকটা 3 নম্বরে হয়ে গেল। এরপরে প্রশ্ন দিয়েছে, অবশ্যই পড়বে, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। ধরে নাও ট্রপোস্ফিয়ার, আমরা ট্রপোস্ফিয়ারেই থাকছি, এটা হলো ট্রপোস্ফিয়ার, আমরা ট্রপোস্ফিয়ারেই থাকছি। তাহলে আমরা জানি যে যত উচ্চতা বাড়ে কত করে উষ্ণতা কমে, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে প্রতি কিমিতে উষ্ণতা কি হয়, কমে। এবার কেন কমে, তার কারণ কি, যে যত আমরা উপরের দিকে যাব, অর্থাৎ ভূপৃষ্ঠে যত উপরের দিকে যাব, এই জায়গাটা ধরে নাও 5 কিমি উচ্চতা, তাহলে এই জায়গাটায় বায়ু রাশি থাকবেই না। বায়ু অর্থাৎ ভূপৃষ্ঠ যে গরম বায়ু রাশি না থাকার কারণে এখানে কি হবে, এখানে বায়ু খুব কম, এখানে খুব বায়ুর পরিমাণ কম, তাই উষ্ণতা ধরে রাখতে পারে না। কিন্তু ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু এত বেশি আছে, বায়ুর চাপ এত বেশি যে এখানে উষ্ণতা অনেকটা বেশি করে ধরে রাখতে পারে। তার কারণ আমরা জানি যে সূর্যের যে আলো ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে, প্রথমে ভূপৃষ্ঠ গরম হয়, তারপর ধীরে ধীরে উপরের দিকটা গরম হয়। ঠিক আছে, অর্থাৎ পাহাড়ের ওপরে গরম ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণ হবে তবেই হবে, তাছাড়া সহজে গরম হয় না। কারণ সূর্যের আলো প্রথমে ভূপৃষ্ঠকে গরম করে, তারপর ধীরে ধীরে ওপরের অংশ গরম করে। তাহলে স্বাভাবিকভাবেই ওপরের অংশে উষ্ণতা কম হবে। আবার তার সঙ্গে সঙ্গে বায়ুর পরিমাণ খুবই কম,
বায়ুই তো আমাদের গরম লাগে। তুমি যেখানে বসে থাকো, যা চারপাশে দেওয়াল আছে সেইটার থেকে তো বায়ুটাকে বেশি গরম লাগে। তাই বায়ু প্রথমে গরম হবে, অর্থাৎ ভূপৃষ্ঠ আগে গরম হবে, তারপর বায়ু গরম হবে, তারপর ধীরে ধীরে সেই বায়ুটা যদি ওপরে ওঠে তবেই ওপরের যে বায়ুমণ্ডল সেটা গরম হবে। কিন্তু ওপরে যেতে যেতে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু বেশি গরম লাগবে, আর ওপরে যে বায়ু যাচ্ছে সেটা পরে যাচ্ছে, আবার বায়ুর পরিমাণও খুবই কম, খুবই হালকা পরিমাণে বায়ু থাকে বলে নিম্নচাপ তৈরি হয় সেই জায়গায়। তাই দার্জিলিং অনেকটা ঠান্ডা, কিন্তু শিলিগুড়ি অনেকটা উষ্ণতা বেশি, কারণ শিলিগুড়ি আছে ভূপৃষ্ঠের কাছাকাছি, সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি। মনে রাখবে, সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি যে অংশ সেইগুলো উষ্ণতা বেশি, আর যত ভূপৃষ্ঠের ওপরে যাওয়া যাবে উষ্ণতা কমবে। ঠিক আছে, এইটাই এখানে আলোচনা করেছে। বায়ুর ঘনত্ব, কোথায় বায়ুর ঘনত্ব বেশি? ভূপৃষ্ঠের কাছাকাছি। বায়ুর ঘনত্ব কম ওপরে, তাই উষ্ণতা কম। আর ভূপৃষ্ঠ পরোক্ষ উত্তপ পদ্ধতি, আগে ভূপৃষ্ঠ গরম হবে, তারপর ধীরে ধীরে উপরের বায়ুমণ্ডল গরম হবে। বায়ুর চাপ, অর্থাৎ ভূপৃষ্ঠের সব থেকে উপরে অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের উপরে বায়ুর চাপও অনেক কম থাকে, তাই বায়ুও অনেকটা উষ্ণতা ধরে রাখতে পারে না। এটাই হলো আমাদের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা যে কমছে সেটার কারণ। ঠিক আছে, এই প্রশ্নটা পড়তে পারো যে জেট বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। এই প্রশ্নটা তোমরা ফাইনালের জন্য করবে, ইউনিট টেস্টের জন্য করার দরকার নেই, তাই আমি আর বললাম না। 13 নম্বর প্রশ্ন নয়, এটা হলো 4 নম্বর প্রশ্ন। নাম্বারিং আমার সঠিক হয়নি, এইগুলো অন্য প্রশ্ন বলে এরকম নাম্বারিং হয়েছে, সিকোয়েন্স অনুযায়ী নেই। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে প্রশ্নটা গুরুত্বপূর্ণ বলে সমস্ত প্রশ্ন থেকে এই প্রশ্নটা তুলে এনেছি। ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য তোমাদের লিখতে হবে। ঠিক আছে, ঘূর্ণবাত মানে মনে রাখবে নিম্নচাপের সঙ্গে সম্পর্কিত, আর ঘূর্ণবাতের কে ইংরেজিতে বলা হয় সাইক্লোন, আর ঘূর্ণবাতের ঠিক উল্টো হলো অ্যান্টি সাইক্লোন, তাই উচ্চচাপের সঙ্গে সম্পর্কিত। এই ঘূর্ণবাত যেহেতু নিম্নচাপের সঙ্গে সম্পর্কিত, তাই এখানে ঘূর্ণবাতের জন্য কি হবে? ঘূর্ণবাতের জন্য চারপাশের বায়ু ঘূর্ণবাত এলাকায় ছুটে আসবে, অর্থাৎ নিম্নচাপ কেন্দ্রে চারপাশ থেকে বায়ু আসবে। ঠিক আছে, এটা উচ্চচাপ, এইখান থেকে বায়ু ছড়িয়ে যাবে চারপাশে, আর নিম্নচাপে কি হবে? বায়ু কেন্দ্রের দিকে ঢুকবে। ঠিক আছে, তাহলে বায়ু নিম্নচাপের ক্ষেত্রে কেন্দ্রমুখী হয়, অর্থাৎ এটাকে বলা হয় ঘূর্ণবাত, আর উচ্চচাপের ক্ষেত্রে বায়ু বহির্মুখী হয়, এটাকে বলা হচ্ছে কি? প্রতিভ ঘূর্ণবাত। ঘূর্ণবাতের ক্ষেত্রে বৃষ্টি হবে, আকাশ মেঘলা থাকবে, কিন্তু প্রতিভ ঘূর্ণবাতের ফলে কোনো বৃষ্টি হবে না, আকাশ মেঘমুক্ত থাকবে, রৌদ্র উজ্জ্বল পরিবেশ থাকবে। ঠিক আছে, এইটাই বঙ্গোপসাগরে সৃষ্ট আমফান বা ইয়াস হলো ঘূর্ণবাত, অন্যদিকে শীতকালে মধ্য এশিয়ায় প্রতিভ ঘূর্ণবাত দেখা যায়। অর্থাৎ এইখানে দেখো যে যদি উচ্চচাপ থাকে তাহলে বায়ু নিচের দিকে নামবে, আর যদি নিম্নচাপ থাকে বায়ু কি হবে? ওপরের দিকে উঠবে। ওপরের দিকে ওঠার জন্য কি হবে? বৃষ্টি হবে। বোঝা গিয়েছে? চারপাশ থেকে বায়ু কেন্দ্রের দিকে আসবে, আর এখানে মেঘ তৈরি হবে। এইটা হলো সাইক্লোন বা ঘূর্ণবাত, আর এটা হলো অ্যান্টি সাইক্লোন বা প্রতিভ ঘূর্ণবাত। আকাশ পরিষ্কার, ক্লিয়ার স্কাই। ঠিক আছে, বায়ুমণ্ডল থেকে 5 নম্বরে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে কোনো 2 ধরনের বৃষ্টিপাত আলোচনা করো। যে কোনো 2 ধরনের, 3 ধরনের বৃষ্টিপাত হয়। একটা হলো শৈলক্ষেপ বৃষ্টিপাত, একটা হলো পরিচলন বৃষ্টিপাত, আর একটা হলো ঘূর্ণবাত বৃষ্টিপাত। তোমাদের যে কোনো দুটো দিতে পারে, বা যে কোনো একটা বৃষ্টিপাত চিত্রসহ এর উৎপত্তি কি করে হয় সেটা ব্যাখ্যা করতে দিতে পারে। ঠিক আছে, দেখো 2 ধরনের বৃষ্টিপাত আমি আলোচনা করে দিচ্ছি। তার মধ্যে প্রথম হলো শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাত হতে গেলে অবশ্যই একটা পর্বত লাগবে। ঠিক আছে, পর্বত লাগবে। এই যে এটা একটা পর্বত দেখতে পাচ্ছ, পর্বত কালো করে দেয়া আছে। এই পর্বতের সাইডে এই যে সমুদ্র আছে, সমুদ্র সূর্যের তাপে জলীয় বাষ্পপূর্ণ হয়ে বায়ু কি হবে? উষ্ণ এবং ঊর্ধ্বগামী হবে। উষ্ণ এবং ঊর্ধ্বগামী হচ্ছে ধীরে ধীরে পর্বতকে সাথে নিয়ে, অর্থাৎ পর্বতকে
পর্বতের সাহায্যে। উষ্ণ ঊর্ধ্বগামী বায়ু পর্বতের সাহায্যে যখন উপরে উঠছে, আমরা জানি যত উপরে উঠবে তত বায়ু ছড়িয়ে যাবে, বায়ু তত কি হবে, ছড়িয়ে যাবে। ছড়িয়ে গেলে কোনো জিনিস ঠান্ডা হয়, বায়ু ছড়িয়ে যায় তার কারণ, বায়ু ছড়িয়ে যাওয়ার কারণ হলো যত ভূপৃষ্ঠের উপরে যাবে বায়ুর নিম্নচাপ তৈরি হয়, আর বায়ুর নিম্নচাপ তৈরি হলে বায়ু ছড়িয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে যত উপরে যাচ্ছে বায়ু ছড়িয়ে যাওয়ার জন্য উষ্ণতা অনেকটাই কমে যাচ্ছে। উষ্ণতা কমছে, বায়ু ছড়িয়ে যাচ্ছে। আবার ভূপৃষ্ঠের ওপরে উষ্ণতা আপনা আপনি অনেক কম থাকে। আমরা জানি যে ভূপৃষ্ঠের উপরে উষ্ণতা অনেকটাই কম থাকে। এর ফলে উষ্ণতা কম থাকার কারণে এই উষ্ণ ঊর্ধ্বগামী বায়ু কি হচ্ছে, যে ওপরে উঠে ধীরে ধীরে সম্প্রসারিত হয়ে শীতল হচ্ছে, আবার চারপাশের শীতলতার সংস্পর্শে এসে শীতলতা পাচ্ছে। শীতলতা পাওয়ার জন্য শিশিরাঙ্ক উষ্ণতায় পৌঁছাচ্ছে। শিশিরাঙ্ক উষ্ণতায় পৌঁছে গিয়ে কি হচ্ছে, ঘনীভবন হচ্ছে। ঘনীভবন থেকে জলীয় বাষ্প ঘনীভবন হচ্ছে, আর জলীয় বাষ্প ঘনীভবন হয়ে মেঘ সৃষ্টি করছে। মেঘ সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে এই যে মেঘ, এই মেঘ থেকে বৃষ্টি পর্বতের কোন ঢালে পড়ছে, যেদিকে উষ্ণ এবং ঊর্ধ্বগামী বায়ু ওপরে উঠেছিল পর্বতের সাহায্যে, সেই জায়গাটাই বৃষ্টি হচ্ছে। কিন্তু আর তার বিপরীত সাইডে যখন বৃষ্টি হয়ে গেল পর্বতের প্রতিবাদ ঢালে, যখন বিপরীত সাইডে যাচ্ছে, যখন বিপরীত সাইডে নামছে, তখন কি হবে, ধীরে ধীরে বায়ু চাপ বাড়বে। নিচের দিকের যে বায়ু, সেটা চাপ বাড়ার কারণে যে বায়ুটা নামছে সেই বায়ুটা সংকুচিত হবে। এবার বায়ু সংকুচিত হলে কি হয়, বায়ু সংকুচিত হলে কোনো জিনিস যদি ছোট হয়, সংকুচিত হয়, তাহলে উষ্ণতা বাড়ে। তার মধ্যে বায়ু একটা সংকুচিত হলে উষ্ণতা বাড়ে। এর ফলে কি হয়, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায় বায়ুর, আর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হয়ে যাওয়ার কারণে, ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে সেটা কি হয়ে যায়, শিশিরাঙ্ক উষ্ণতায় পৌঁছাতে পারে না। বোঝা গেছে? অর্থাৎ এই পাশে প্রতিবাদ ঢালে বায়ু ওপরে উঠছিল, ওপরে উঠে শীতলতার সংস্পর্শে আসছে, বায়ু সম্প্রসারিত হওয়ার জন্য ঠান্ডা হচ্ছে, যার ফলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাচ্ছিল। কমে যাওয়ার দরুন শিশিরাঙ্কে পৌঁছাচ্ছিল। শিশিরাঙ্কে পৌঁছানোর কারণে ঘনীভবন হচ্ছে জলীয় বাষ্প, আর ঘনীভবন হওয়ার পরেই সেটা মেঘ তৈরি হয়ে বৃষ্টি হয়ে গেল। কিন্তু বৃষ্টি হওয়ার পর বায়ুটা যখন এই দিকে পর্বতের অনুবাদ ঢালে নামছে, তখন যত বায়ু নামছে তত সংকুচিত হচ্ছে। সংকুচিত হওয়ার জন্য উষ্ণতা বাড়ছে। উষ্ণতা বাড়ার জন্য জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও বেড়ে যাচ্ছে, আর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়লে শিশিরাঙ্কে পৌঁছাবে না। শিশিরাঙ্কে না পৌঁছালে ঘনীভবন তৈরি হবে না, আর ঘনীভবনে না পৌঁছালে মেঘও তৈরি হবে না, যার ফলে এখানে বৃষ্টি হয় না। আর এখানে তৈরি হয়েছে কি, বৃষ্টির ছায় অঞ্চল। ঠিক আছে, পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টি হয় না, বৃষ্টির ছায় অঞ্চল তৈরি হয়, কারণ নিম্নগামী শীতল যে বায়ুটা সেটা শুষ্ক হয়ে যাচ্ছে আর ভারী হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এইখানে যখন বৃষ্টিপাত ঘটালো, তারপরে এই নির্দিষ্ট পরিমাণ বায়ুতে আর জলীয় বাষ্প প্রায় থাকছেই না। সেই কারণে অনুবাদ ঢালে পৌঁছাতে পৌঁছাতে বায়ুতে জলীয় বাষ্প হারিয়ে যায়, বায়ুর উষ্ণতা বেড়ে যায়, সেই কারণে বৃষ্টিপাত হয় না, বৃষ্টির ছায় অঞ্চল তৈরি হয়। যেমন ভারতের উদাহরণ যদি বলি, এইটা এম দিয়ে যেটা লেখা আছে সেটা হলো মুম্বাই। যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে, তখন এই যে ব্রাউন কালারের যে অংশটা দেখছো, এটা হলো পশ্চিমঘাট পর্বত। এই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বায়ু আঘাত পেয়ে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওপরে উঠে শীতল ঘনীভবন হয়ে মুম্বাইতে প্রচুর বৃষ্টিপাত হয়। এম দিয়ে মুম্বাইতে বৃষ্টিপাত হয়, কিন্তু প্রতিবাদ ঢালে মুম্বাই আছে, আর অনুবাদ ঢালে আছে পুনে, পি দিয়ে হলো পুনে। পুনেতে কোনো বৃষ্টিপাত হয় না। সেখানে কি হয়, সেখানে বৃষ্টিছায় অঞ্চল তৈরি হয়েছে। মুম্বাইতে যদি বৃষ্টি হয় 300 সেমি, পুনেতে হচ্ছে 100 সেমি, অনেক কম। আবার এটা হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা। ঠিক আছে, এটা হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা, আর এই দিক দিয়ে যাচ্ছে হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। ঠিক আছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা যখন যাচ্ছে, তখন এই পর্বত যেগুলো আছে, যেগুলো দেখতে পাচ্ছ এখানে মেঘালয়তে আছে, গারো, খাসি, জয়ন্তিয়া, যে 3টে ডট দেওয়া আছে ব্রাউন কালারে, গারো, খাসি, জয়ন্তিয়া। ঠিক আছে, এই গারো, খাসি, জয়ন্তিয়া পর্বতের প্রতিবাদ ঢালে, অর্থাৎ এমডি যেটা আছে সেটা হলো মৌসিনরাম, এইখানে বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু এইখানে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় 1100 সেমি প্রায়,
1100 সেমি বৃষ্টিপাত হয়, কিন্তু এই শিলংয়ে এই যে পর্বতে অনুবাদ ঢালে আছে শিলং, এইখানে মাত্র বৃষ্টিপাত হয় 300 সেমি। তাহলে এই 300 সেমি বৃষ্টিপাত হচ্ছে, তার ঠিক প্রতিবাদ ঢালে তৈরি হচ্ছে বৃষ্টিপাত, সেটা হলো 1100 সেমি। তাহলে অনেকটা কম, শিলংয়ে অনেক কম বৃষ্টিপাত হচ্ছে। সেই কারণে শিলং হলো ভারতের একটা উল্লেখযোগ্য বৃষ্টিছায়া অঞ্চল, আর মৌসিনরাম হলো সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ঠিক আছে, এইভাবেই বৃষ্টিছায়া অঞ্চল তৈরি হয়। তার কারণ, বৃষ্টিছায়া অঞ্চল তৈরি হওয়ার কারণ কি? বায়ু ধীরে ধীরে নিচের দিকে নামছে। কোনো জিনিস নিচের দিকে যদি নামে, বিশেষ করে বায়ু, সেটা সংকুচিত হয়ে উষ্ণতা বাড়ে। উষ্ণতা বাড়লে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে। জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়লে শিশিরাঙ্ক উষ্ণতায় পৌঁছাতে পারে না, বায়ু সম্পৃক্ত না থেকে অসম্পৃক্ত হয়ে পড়ে, জলীয় বাষ্প ঘনীভবন হয় না, মেঘ তৈরি হয় না, বৃষ্টিও হয় না। আর বায়ু যেহেতু এইদিকে বৃষ্টিপাত ঘটিয়েছে, জলীয় বাষ্প থাকে না শেষ পর্যন্ত, আর জলীয় বাষ্প না থাকলে বৃষ্টি কি করে ঘটাবে? অনুবাদ ঢালে, তাই অনুবাদ ঢালে কি হয়? বৃষ্টিছায়া অঞ্চল তৈরি হয়। এবার লেখাতে দেখো কি লেখা আছে, যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, আর্দ্র বায়ু প্রবাহিত হওয়ার পথে কোনো উঁচু পর্বত বা পাহাড়ে বাধা পেলে পর্বত ঢাল মানে প্রতিবাদ ঢাল বেয়ে ওপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলতকে বৃষ্টিপাত বলে। পর্বতের বিপরীত ঢালে বায়ু পৌঁছালে তাতে জলীয় বাষ্প কম থাকে এবং নিচের দিকে নামায় তাপমাত্রা বাড়ে, ফলে সেখানে বৃষ্টিছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে। তাপমাত্রা বাড়লেই জলীয় বাষ্প ঘনীভূত হতে পারবে না। উদাহরণ, পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে বৃষ্টি হলেও পূর্ব ঢাল বা পুনেতে বৃষ্টিছায়া অঞ্চল তৈরি হয়েছে। এটা হলো বৃষ্টিছায়া অঞ্চল। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো পরবর্তীকালে বোঝার জন্য, বা ভিডিওটা আরেকবার দেখে নেবে রিপিট করে, তাহলেই বুঝে যাবে যে কিভাবে শৈলতকে বৃষ্টিপাত তৈরি হয়। সব থেকে সোজা, ভূগোল হবে সহজ যদি সাথে থাকো আমার। ঠিক আছে, সব থেকে সহজ ভাষায় ভূগোল বুঝে যাবে। শুধু ভূগোল নয়, আমি ইতিহাস, ভূগোল মাধ্যমিকের এমনভাবে বুঝিয়ে দেবো তোমাদের আর কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, এরপরে আছে কি? পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত সাধারণভাবে কোথায় হয়? পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে হয়। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল কোথায় আছে? নিরক্ষীয় অঞ্চল আছে এই যে এইখানে 0 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর, 5 ডিগ্রি দক্ষিণ, এইখানেই আমাদের সব থেকে বেশি করে পরিচলন বৃষ্টিপাত হয়। এখানে সারা বছর সূর্যের আলোটা পায় লম্বাভাবে পড়ে, সেই কারণে এখানে পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটায়। পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হওয়ার পদ্ধতি হলো যে প্রচণ্ড উত্তপ্ত জলভাগ, এই প্রচণ্ড উত্তপ্ত জলভাগ থেকে সূর্যের তাপে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সোজাসুজি ওপরে উঠে যাবে। সোজাসুজি ওপরে উঠলে এইরকম উলম্ব মেঘ কিউমুলোনিম্বাস তৈরি হবে, অর্থাৎ ঊর্ধ্বগামী উষ্ণ আর্দ্র হালকা বায়ু ওপরে উঠের কারণে কি হবে? উলম্ব কিউমুলোনিম্বাস মেঘ তৈরি হবে। এই কিউমুলোনিম্বাস মেঘ থেকে যখন বৃষ্টিপাত হবে সেইটাই হলো কি? পরিচলন বৃষ্টিপাত। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। ঠিক আছে, এখানে শুধুমাত্র বৃষ্টিপাত হবে না, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, বজ্রপাতও হবে সঙ্গে সঙ্গে। বোঝা গেছে? তাহলে প্রচণ্ড উত্তপ্ত জলভাগ থাকতে হবে, আর জলভাগ থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সোজাসুজি উপরে উঠে উলম্ব কিউমুলোনিম্বাস মেঘ তৈরি হবে, আর এই মেঘ থেকেই বৃষ্টিপাত হবে। নিরক্ষীয় অঞ্চলে বিকেল 4টের সময় 4 o'clock রেন, অর্থাৎ বিকেল 4টের সময় প্রত্যেক দিন বৃষ্টিপাত হবেই। আমাদের এইখানেও এই পরিচলন বৃষ্টিপাত হয় কখন বলো দেখি? যখন কালবৈশাখী ঝড় হয় তখন আমাদের এখানে যে বৃষ্টিপাতটা হয় সেটা হলো পরিচলন বৃষ্টিপাত। ঠিক আছে, এই পরিচলন বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি হয়, আর আমাদের ভারতে হয় গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড়ের সময়। এবার লেখাটা দেখে নাও কিভাবে হচ্ছে। লেখাটাই বলছে কি, দিনের বেলায় প্রচণ্ড উত্তাপে ভূপৃষ্ঠের বাতাস উত্তপ্ত হালকা হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুমণ্ডলে ঘনীভূত হয়ে কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি করে বিকেলে মুষলধারে বৃষ্টিপাত ঘটায়। উদাহরণ যদি দিই, যে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেল 3টে থেকে 4টের সময় বৃষ্টিপাত ঘটে বলে একে 4 o'clock রেন বলা হয়, বা ভারতে বলবে যে গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড়ের সময় এই পরিচলন বৃষ্টিপাত ঘটে। সব থেকে বেশি পরিচলন বৃষ্টিপাত ঘটে নিরক্ষীয় অঞ্চলে, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। ঠিক আছে, এই ছিল দুটো বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ এবং তার চিত্র সহযোগে ব্যাখ্যা। দেখা হচ্ছে পরের এই বায়ুমণ্ডল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। ঠিক আছে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।